Hi, welcome back to my channel to a very new vlog. This is going to be the part of my daily lifestyle vlog. আমাদের প্রতিদিনের জীবন সবসময় বড় বড় মুহূর্তে ভরা হয় না, কখনো কখনো ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি শান্তি। আজকের ভ্লগটা ঠিক সেই রকমই, আমার একদম সাধারণ একটা দিন, যেখানে আছে ঘরের কাজ, পরিবারের যত্ন, নিজের জন্য একটু সময় আর অনেকটা শান্তি। আজকের সকালটা শুরু হলো একদম ধীর পায়ে। আমার না স্লো মর্নিংস ভীষণ ভালো লাগে, বাট প্রতিদিন তো আর সেটা হয়ে ওঠে না। আজকে আমার সকালটা শুরু হয়েছে সকাল 7টা নাগাদ। তারপর বরের টিফিন প্যাক করে দিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়ে ঘরের টুকিটাকি কাজে করে এখন আমি চলে এসেছি নিজে ফ্রেশ হতে। ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে দিনের শুরুটা ক্লিন আর কাম রাখতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই ভাবে এই ছোট ছোট জিনিসগুলো খুবই অর্ডিনারি, কিন্তু অনেস্টলি এই ছোট ছোট রুটিনই আমাদের লাইফটাকে কিন্তু অনেকটা সুন্দর করে তোলে। যেহেতু সকালে আমি অনেকটাই তাড়াতাড়ি উঠি, তাই আমার মর্নিংটা অনেক ফাস্ট ফাস্ট এগোয়। এই যেমন এখন ফ্রেশ হয়ে নিয়েছি, তাই এখন যাব হচ্ছে আমার ব্রেকফাস্টটা বানাতে। তো চলো দেখি আমি কি বানাই আজকে। আজকে ইচ্ছা গেছিল একটু সুজির চিলা খেতে, তাই ওটাই বানিয়ে নিয়েছিলাম। তার সাথে আমার চা আর তার সাথে একটা বল এগ ছিল। এই চিলা বানানোর রেসিপিটা খুবই সহজ, তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো। আমি পারলে কোনো একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা একটা হেলদি অপশন তোমরা বলতে পারো। এটাকে যদি তোমরা আরো হেলদি করতে চাও, তাহলে এটাতে যত ভেজিস অ্যাড করতে চাও করতে পারো। আজকে আমার কাছে সেরকম কোনো ভেজিটেবল ছিল না, তাই দিতে পারিনি। আর রোজ তো এই একই ব্রেকফাস্ট থাকে না, এক একদিন এক এক রকম বানিয়ে বানিয়ে খাই। আমার কাছে ডিজিটেকের এই একটা খুব স্টার্ডি একটা ট্রাইপড ছিল। এটা বেসিক্যালি একটা ক্যামেরার ট্রাইপড। আজকে বার করেছিলাম শুট করার পারপাসে, বাট দেখলাম যে এটাতে ফোনটা অ্যাটাচ করা যাচ্ছে না। ওর জন্য যে ট্রাইপডের হেডটা হয় সেটা আমাকে এক্সট্রা করে কিনতে হবে। তাই ভাবলাম বার করে তো কোনো কাজ নেই, আমি আমার নর্মাল ট্রাইপড দিয়ে আজকে শুটটা কমপ্লিট করে নিই। তাই এটাকে ভালো করে ব্যাকপ্যাক করে এখন রেখে দেবো। তোমরা বিশ্বাস করবে না, আমার কাছে রুম ক্লিন করাটা না একটা থেরাপির মতো কাজ করে। মানে আমি যদি কোথাও বাইরে বেরোতে যাই, আমি আমার বাড়িটাকে বা আমার রুমটাকে পার্টিকুলারলি একদম নিট এন্ড ক্লিন দেখে যাব। আবার বাইরে থেকে যখন বাড়িতে আসব, তখন যেন আমি সেরকমই দেখে যেতে পারি। এটাই আমার কাছে একটা থেরাপি। অ্যাকচুয়ালি আমি খুবই একটা অর্গানাইজড পার্সন, মানে আমি সব জিনিসই খুবই অর্গানাইজড ওয়েতে রাখতে পছন্দ করি। এতে যেন আমার ভেতরে একটা মানসিক শান্তি পাই। আমার বর সকাল সকাল কাজে বেরিয়ে গেলে নিচে মোটামুটি যা কাজ থাকে সেটা কমপ্লিট করে আমি এখন চলে আসি ওপরে। আর উপরে এসে ফার্স্ট আমার কাজ হচ্ছে আগে নিজে ফ্রেশন আপ হওয়া, দেন আমার রুমটাকে অ্যান্ড আরো যা যা রুম আছে অ্যান্ড ফ্লোর সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে রাখা। ঘর গোছানো আমার কাছে শুধু একটা কাজ না, এটা সামহাও আমার মাইন্ডটাকেও শান্ত করে। সকাল সকাল তো আজকে মুডটাই ভালো হয়ে গেল একটা করকরে নোট পেয়ে। এখানে শ্বশুর মশাই তার বৌমাকে হাত খরচা দিল। সো এইরকম ভাগ্য কজনের হয় আমি জানি না, বাট আই ফিল মাই সেলফ ভেরি লাকি। কিছু কিছু মানুষদের দেখি যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কিছু ঘর না গুছিয়ে, জামা কাপড় না কেচে, আলমারি অগোছালো ভাবে রেখে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিভাবে যে তারা এইভাবে দিন পার করে বা দিন কাটিয়ে ফেলে আমি ঠিক জানি না। আমি তো এরকম অগোছালো ভাবে কখনো থাকতেই পারবো না। নো অফেন্স টু দেম, বাট আই পার্সোনালি ডু নট বিলং ইন দিস ক্যাটাগরি। আমাদের এই বেডরুমটা আমার পার্সোনালি খুবই পছন্দের, খুবই শখের। আমাদের রুমটা একটু কম্প্যাক্ট, তাই সব জিনিস একটু অর্গানাইজড ভাবে রাখতে হয়। এখানে বাড়তি জিনিস রাখলে কিন্তু সেটা মানে ধরার জায়গা নেই। আমার বাড়িতে যখনই কেউই আসুক না কেন, সবসময় আমার ঘর বাড়ি কিন্তু এরকমই গোছানো দেখতে পাবে। বেডটা ঠিক করা, রুম ক্লিন করা, ডাস্টিং করা, এগুলো সব ক্লিন থাকলে না মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর একটা ক্লিন স্পেস মানেই তো ফ্রেশ এনার্জি, তাই না? আর জানো তো, আমার না টান টান বেডশিটই খুব পছন্দ। ওই চারদিক থেকে বেডশিট গুলো ঝুলে পড়ছে, চারিদিক দিয়ে বেরিয়ে আছে, এটা আমার একদম ভালো লাগে না। তাই আমি টান টান করে সবসময় এরকম বেড গুছিয়ে রাখি। দিনের অনেকটা সময় চলে যায় এই ছোট ছোট হাউস হোল্ড কাজগুলোতে। কখনো কখনো টায়ারিং লাগে, বাট ওয়েন ইউ ডু সামথিং উইথ লাভ, তখন এইরকম কাজগুলোও কিন্তু স্পেশাল মনে হয়।
আর আমার একটা অভ্যাস আছে তোমাদের সাথে শেয়ার করি। সেই ছোটবেলা থেকে যখন থেকে আমি আরকি ঘরের কাজ শিখেছি যে কি করে ঘরটাকে গুছিয়ে রাখতে হয় বা ম্যানেজ করতে হয়, তখন থেকে না আমি গান চালিয়ে যেকোনো কাজ করি। আমার মনে হয় যেকোনো কাজ করার সময় আমি যদি গান চালিয়ে করি না, আমার এনার্জিটা অনেকটা বুস্ট হয়। আর সেই কাজটাও যেন নরমালের তুলনায় অনেক বেশি ফাস্ট কাজটা কমপ্লিট হয়। আমি একটা আলাদাই জোনে তখন চলে যাই আর মেশিনের মতো লিটারালি কাজ করতে থাকি। দেখো তোমরা আমাকে আমার সব রূপে দেখেছো। একটা সময় আমি কলেজ যেতাম, তারপরে জব লাইফ অ্যান্ড এখন ম্যারিড। অ্যান্ড ম্যারেজের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। সো আমি এখন এই চেঞ্জেস গুলোকেও কিন্তু এমব্রেস করছি। যারা বলে যে বিয়ের পর মেয়েদের লাইফ নাকি একটুও চেঞ্জ হয় না, তারা কিন্তু ভুল কথা বলে। আমার মনে হয় একটা মেয়ের বিয়ের পর তার লাইফটা পুরো 360 ডিগ্রি টার্ন নেয়। এবার এটা তোমরা ভালোভাবেও ভাবতে পারো বা খারাপভাবেও ভাবতে পারো। প্রত্যেকটা জিনিসেরই একটা প্রোস আর একটা কনস আছে, রাইট? সুবিধা অসুবিধা, ভালো খারাপ দিক সেই রকমই ব্যাপার। বিয়ের পর মেয়েদের খাবারের অভ্যাস, তাদের রুচি, তাদের পোশাক আশাক, আচার আচরণ, ব্যবহার, তাদের চারপাশের পরিবেশ, চারপাশের মানুষ সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের 25 থেকে 30 বছরের জীবনের একটা রুটিন, একটা লাইফস্টাইল সেটাকে দুদিনে চেঞ্জ করে নেওয়া এতটাও সহজ নয়। চেঞ্জটাকে মানিয়ে নেওয়া কিন্তু খুবই কঠিন। আর এটা মেয়েরা বলেই আমার মনে হয় মানিয়ে নিতে পারে। একটা ছেলে কখনোই এটা পারতো না। রোজ ঘুম থেকে উঠেই আর ওই চেনা মানুষগুলোর মুখগুলো দেখা হয় না। এইটাই যা একটু কষ্ট। বিয়ের ব্যাপারে এতগুলো খারাপ দিক বললাম, এবার কিছু তো ভালো দিক বলি। তুমি যদি তোমার সঠিক মানুষটাকে বিয়ে করতে পারো, তোমার জীবনটাও কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। তোমার শখ, আহ্লাদ, আনন্দ এইগুলো কিন্তু সবার আগে সে প্রায়োরিটি দেবে। অ্যান্ড পৃথিবীর সবার উপরে কিন্তু সে তোমাকেই বারে বারে চুজ করবে। দেখো ঘরের কাজের তো শেষ নেই, কাজ চাইলেই কাজ বার করে করা যায়। তো আমি আজকের দিনটাই চুজ করলাম যে আমার ঘরের যত কাজের সমস্ত কাজগুলো আজকে একসাথে কমপ্লিট করব। যেমন ডাস্টিং, ক্লিনিং, মপিং সবকিছু আজকে আমি একসাথে করব। বিয়ের পর লাইফটা অনেকটাই বদলে যায়। নতুন মানুষ, নতুন দায়িত্ব, নতুন একটা রুটিন। আগে হয়তো দিনগুলো অন্যরকম ভাবে কাটতো, কিন্তু এখন কাঁধে দায়িত্ব এসে পড়েছে, তাই দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় হয়তো ঘর সামলাতে সামলাতে বা পরিবারের খেয়াল রাখতে রাখতে। কখনো কখনো সেম রুটিন একটু মনোটোনাস লাগতেই পারে, মনে হয় যেন প্রতিদিন একই ভাবে কাটছে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি লাইফ সবসময় ফাস্ট বা এক্সাইটিং হওয়ার দরকার নেই। 5 বছর আগে আমার জীবনটা যেমন ছিল, 5 বছর পর কিন্তু আমার জীবনটা সেম থাকবে না, কখনোই না। কখনো কখনো শান্ত, সিম্পল অ্যান্ড স্লো একটা লাইফও কিন্তু সুন্দর হতে পারে। সারা জীবন আমি এই তরি সেই তরি করে ছুটে বেরিয়েছি। আজকে ফাইনালি মনে হচ্ছে যেন আমি একটা নোঙর পেয়েছি। এই ছোট ছোট কাজগুলোর মাঝেই এখন আমি নিজের কমফর্ট খুঁজে পাই। সকালের ক্লিন রুম, এক কাপ চা, পরিবারের হাসি, এইসবই আমার দিনের এখন ছোট ছোট হ্যাপি মোমেন্টস। আর অনেস্টলি ম্যারেজের পরে এই নতুন ফেজটাকে আমি ধীরে ধীরে এমব্রেস করতে শিখছি, ঠিক নিজের মতো করে, নিজের পেসে। দেখো সবাই ম্যারেজের সুন্দর মোমেন্টস গুলোকে দেখে, কিন্তু এর সাথে আসে অনেক সাইলেন্ট চেঞ্জেসও। নিজেকে নতুন ভাবে মানিয়ে নেওয়া, নিজের রুটিন বদলে ফেলা আর একটা নতুন জীবনকে ধীরে ধীরে নিজের করে নেওয়া। এই জার্নিটা সবসময় ইজি না হলেও আই বিলিভ দ্যাট এভরি ফেজ টিচেস আস সামথিং বিউটিফুল। আমাদের লাইফ সবসময় পারফেক্ট হয় না, আর প্রতিদিন এক্সাইটিংও হয় না। কিন্তু এই সাদামাটা সহজ সরল দিনগুলোই একদিন সবচেয়ে বেশি মনে পড়ে। মেবি হ্যাপিনেস মানে এক্স্যাক্টলি এইটুকুই, নিজের মানুষদের নিয়ে শান্তিতে থাকা আর এভরিডে লাইফের ছোট ছোট মুহূর্তগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে একটা সাজানো গোছানো সুন্দর সংসার হবে, আর আমার বিয়ের পরই সেই সাজানো গোছানো সংসারটা আমার হাতে তুলে দেওয়া হয়। এই জিনিসটার মধ্যে যেমন একটা আনন্দ আছে, ঠিক তেমনই নিজের সংসারটাকে নিজের হাতে তিলে তিলে গড়ে তোলার মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে। আমি হচ্ছে এমন একটা মানুষ যে অনেক সদস্যের পরিবারেও কিন্তু সুন্দর করে গুছিয়ে মানিয়ে সংসার করে নেবো, বাট আই হ্যাভ টু কন্ডিশনস। ফার্স্ট, আই ডু নট ওয়ান্ট এনি অ্যাংরি ম্যান ইন মাই ফ্যামিলি, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, আই হেট জাজমেন্টাল পিপল। আই ক্যান নট ডিল উইথ দ্যাম। আমি বিশ্বাস করি একটা বাড়ির এনার্জি অনেকটা ডিপেন্ড করে সেই বাড়ির যত্নের উপর। তাই যতই ব্যস্ত থাকি না কেন, সুন্দর করে বাড়িটাকে মেনটেন করতে কিন্তু আমি কখনোই ভুলি না। সবাই ভাবে হোম মেকার লাইফ খুবই ইজি, বাট বাড়িটাকে সুন্দর করে প্রতিদিন মেনটেন করা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটোই ডিমান্ডিং। দেখো আমি পারফেক্ট তো না, তাই সবকিছু সব দিন পারফেক্টলি ম্যানেজও করতে পারি না। তাই নতুন করে প্রত্যেক দিন অল্প অল্প করে শিখছি।
বিয়ের পর আমি বুঝেছি একটা নতুন জীবন তৈরি করতে অনেক পেশেন্স লাগে, ছোট ছোট অনেক নিত্য নতুন অ্যাডজাস্টমেন্ট লাগে। দেখো, আমি কোনো গ্ল্যামারাস লাইফ লিড করি না, পিসফুল একটা লাইফ পাওয়াটাই বোধহয় আমার কাছে সব থেকে বড় ব্লেসিংস। আর এটাই বোধহয় আমি সারা জীবন ধরে ম্যানিফেস্ট করেছিলাম। আমি আমার 24টা বছরের জীবনে এতগুলো বাড়ি চেঞ্জ করেছি যে এখন এই লাইফে এসে আগের কোন বাড়িটার কথা ভেবে আনন্দে হাসবো বা কান্নায় ভেঙে পড়বো সেটা বুঝতে পারি না। সেই তবে থেকে কোনো বাড়ির প্রতি আমার আর সেরকম ভাবে অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, কারণ একটা বাড়ির প্রতি ভালোবাসা গড়তে গড়তে আর একটা বাড়িতে চলে যেতাম। তাই নির্দিষ্টভাবে কোনো বাড়িকে আপন করে আর পাওয়াই হয়নি। আর একটা মেয়ের তো নিজস্ব বাড়ি বলে কিছু হয় না, তাই না? বিয়ের আগে নয় বাবার বাড়ি, বিয়ের পরে নয় শ্বশুর বাড়ি বা বরের বাড়ি। আর যেদিন মেয়েরা নিজের সামর্থ্যে, নিজের যোগ্যতায় আর নিজের উপার্জনে নিজের জন্য একটা ছোট্ট হলেও ঘর তৈরি করবে না, সেটাই হবে মেয়েদের নিজস্ব বাড়ি। যাই হোক, এসব কথা বাদ দিলাম। আমাদের বাড়ির এই কর্নারটা না আমার ভীষণ পছন্দ, কারণ এখানে আমাদের পছন্দের কিছু ছবি লাগানো আছে। আর আমি কন্টিনিউয়াসলি এতগুলো কাজ করার পর ভীষণ হাঁপিয়ে গেছিলাম, খুব টায়ার্ড লাগছিল। আর এত গরম পড়ছিল না সেদিন যে পাখা বন্ধ করে কোনো কাজ করা যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়ায় আমরা মোস্টলি পারফেক্ট মোমেন্টসই দেখি, কিন্তু রিয়েল লাইফ আসলে ছোট ছোট অর্ডিনারি দিনের মধ্যেই লুকিয়ে থাকে। এই ভ্লগে হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, বাট এটা আমার রিয়েল লাইফ, যেরকমটা প্রতিটা দিন আমার কাটে। আমি এখনো সবকিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখছি, নিজেকে ব্যালেন্স করতে শিখছি, আর স্লোলি এই নতুন জীবনটাকে নিজের মতো করে ভালোবাসতে শিখছি। আগে যখন ছোট ছিলাম তখন মনে হতো যে গ্রোন আপ লাইফ বা অ্যাডাল্টহুড হয়তো খুবই এক্সাইটিং হবে, অনেক ফ্রিডম থাকবে, নিজের মতো করেই সবকিছু করা যাবে। বাট ট্রাস্ট মি, নিজের আনএমপ্লয়েড লাইফ বা জব লাইফ বা ম্যারিড লাইফ প্রত্যেকটা ফেজেরই কিন্তু নিজস্ব একটা রিয়ালিটি থাকে। আর বিয়ের পর লাইফ কিন্তু অনেকটা বদলে যায়, শুধুমাত্র নিজের এনভায়রনমেন্ট না, নিজের চিন্তা ভাবনার মধ্যেও আসে অনেক পরিবর্তন। বিয়ের পর আমি একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করেছি, অ্যাডজাস্টমেন্ট আসলে লাইফের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সবকিছু সবসময় নিজের মনের মতো হবে না, আবার নিজের কমফর্ট জোনেও থাকা যাবে না, কিন্তু ধীরে ধীরে মানুষ সবকিছুর সাথে মানিয়ে নিতে শিখে যায়। আর আমিও এখন তাই শিখছি। কখনো ভুল করছি, কখনো টায়ার্ড ফিল করছি, কখনো আবার খুব ইমোশনাল হয়ে পড়ছি, বাট আই ফিল এটা কমপ্লিটলি নর্মাল, কারণ একটা নতুন জীবনকে নিজের করে নিতে সময় তো লাগবেই। আর অনেস্টলি সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা পারফেক্ট লাইফ দেখি, রিয়েল লাইফ কিন্তু অতটাও পারফেক্ট হয় না। হিয়ার উই অল হ্যাভ গুড ডেজ, ব্যাড ডেজ, টায়ার্ডনেস, মুড সুইংস অ্যান্ড হোয়াট নট। কখনো কখনো নিজের পুরনো লাইফটাকেও মিস করি, সেই কেয়ারফ্রি দিনগুলো, নিজের জন্য অনেকটা টাইম থাকা, সাডেনলি প্ল্যান করে হঠাৎ হঠাৎ এদিক ওদিক বেরিয়ে যাওয়া, সবকিছুই মাঝে মাঝে মনে পড়ে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আই রিয়েলি মিস দোজ ওল্ড গোল্ডেন ডেজ। বাট লাইফ তো চেঞ্জ হবেই বস, আর হয়তো চেঞ্জ হওয়াটাই লাইফের সবচেয়ে ন্যাচারাল পার্ট। এখন আমি চেষ্টা করি নিজের এই নতুন ফেজটাকে ভালো করে এনজয় করতে, সবকিছু পারফেক্ট করার প্রেশার না নিয়ে স্লোলি নিজের মতো সবকিছু ম্যানেজ করতে। কারণ আমি বুঝে নিয়েছি পারফেকশন বলে লাইফে কিছুই হয় না, দ্যাটস আ মিথ। অ্যান্ড অনেস্টলি চেজিং পারফেকশন দ্যাট উইল লিড ইউ নোওয়্যার। কিছুদিন সত্যিই খুবই প্রোডাক্টিভ যায়, কিছুদিন আবার শুধুই টায়ার্ড লাগে, কিছুদিন মোটিভেশন থাকে, কিছুদিন আবার কিছুই করতে ইচ্ছা করে না। আর আমি মনে করি এগুলো খুবই নর্মাল, তাই এখন আমি নিজেকে খুব একটা বেশি প্রেশার দিই না। আর অনেস্টলি আমি এখনো শিখছি, নতুনভাবে বাঁচতে শিখছি, নতুন রেসপন্সিবিলিটিস হ্যান্ডেল করতে শিখছি, নিজের ইমোশনস গুলোকে ব্যালেন্স করতে শিখছি। সবকিছু হয়তো এখনো সর্টেড না, বাট স্লোলি এভরিথিং ইজ ফলিং ইনটু প্লেস। আর আমি বিশ্বাস করি লাইফে সবকিছু একসাথে পারফেক্ট হওয়া জরুরি না। আর সামটাইমস নিজের শান্তিতে থাকা, নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারা এবং নিজের ছোট্ট পৃথিবীটাকে ভালোবাসতে পারাটাই এনাফ। অ্যান্ড সামারে এখন আমি ইউজ করছি এমক্যাফিনের এই কফি বডি স্ক্রাবটা, এটা ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো, ট্যান রিমুভ করে। আর জয়ের এই শাওয়ার জেলটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দুটো সিংহাসন যেটা দেখছো, দুটোই কিন্তু বাবা নিজে হাতে তৈরি করেছে। এখনো আমাদের ঠাকুর ঘরটা একটু অগোছালো হয়ে আছে, আমি এটাকে খুব শীঘ্রই আর কি পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করব। আর দুবেলা বাড়িতে আমি নিজেই পুজো দিই, যখন আমি দিতে পারি না তখন হয়তো কখনো বাবা দিয়ে দেয় বা কখনো মা দিয়ে দেয়, অল্টারনেট করে যে কেউ একজন দিয়ে দেয়। দিনের এই সময়টা আমার সবচেয়ে পিসফুল লাগে, ঠাকুরের সামনে যদি কয়েক মিনিট বসতে পারি সেটাই যেন মনের শান্তি। তারপর আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, আর লাঞ্চের পরে আমি ডেইলি ফল খাই। আর গরমে আম, লিচু, তরমুজ এগুলো আমার খুব ফেভারিট, তাই আমার বর আমার জন্য লিচু এনে দিয়েছিল, আর এই শশাগুলো মারা নিয়েছিল। আর বাকি যে ফলগুলো দেখছিল এগুলো মামার বাড়ির তরফ থেকে আমাদের এখানে এসেছিল।
আমার দিনের মধ্যে সবথেকে বেশি কাজ এই সকালটাই থাকে। এই লাঞ্চ করার পর থেকে মোস্টলি আমি একটু ফ্রি হয়ে যাই। তো এখন বসেছি এই ফলগুলো কাটতে। অ্যান্ড ফল শুধু আমি নিজে খাই না, আমি মা-বাবাদেরও একটা বাটি করে ওদেরকে আলাদা দিয়ে আসি, আর আমিও নিজের জন্য একটা সেট নিয়ে আসি। ফলের বাটিটা নিয়ে ওপরে চলে এসেছি। আর এসে আমার ১ম কাজ হচ্ছে আগে উইন্ডোগুলো বন্ধ করা। আর আমাদের কার্টেনটা না একটু অন্যরকম, মানে এগুলোকে কি কার্টেন বলে আমি ঠিক জানি না, আমার বর বলতে পারবে। অ্যান্ড রুমের একটা ডিম লাইট অন করে দিয়েছে যাতে একটু কাম অ্যান্ড কোজি ফিল হয়। ওকে, সো আমি লাঞ্চ করে এখন জাস্ট উপরে এলাম। এসিটা জ্বালিয়ে দিয়েছি কারণ ভীষণ গরম লাগছে আমার। দেখো লিচুগুলো এখনও খাওয়া বাকি আছে। অ্যান্ড এখন আমি করবো হচ্ছে আমার স্কিন কেয়ার, কারণ আমি চান করার পর স্কিন কেয়ারটা করিনি। ভাবলাম যে সেপারেট একটা ভিডিওতে কেননা তোমাদেরকে আমার রিসেন্ট যে কারেন্ট সামার স্কিন কেয়ার আছে সেটা দেখিয়ে দিই। আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে রয়েছে, তাই ভাবলাম যে কেন একটু চেঞ্জ করি। ওই ড্রেসটাতে ভালো লাগছে না, তো ওইটা আমি আর এই ব্লগে ইনক্লুড করলাম না কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো ওটা আমি একটা শর্টস ভিডিওতে আপলোড করবো, সো প্লিজ চেক দ্যাট আউট। অলরাইট, সো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি আমি প্রপার স্কিন কেয়ার করে। ভিডিওটা কিন্তু একটা শর্টস আপলোডেড থাকবে, তোমরা দেখিয়ে নাও। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে লিচুগুলো বাকি আছে, লিচুগুলো এখন খাবো। অ্যান্ড এসি চালিয়েছি, ভীষণ ভালো লাগছে রুমটার মধ্যে। যেই রুম থেকে বাইরে যাচ্ছি মনে হচ্ছে যেন সেই গরম গরম ফুটন্ত এরকম লাভার মধ্যেই আমাকে ফেলে দিয়েছে। অ্যান্ড ট্যাঙ্কির জলে হাত ধুচ্ছে, মনে হচ্ছে ফুটন্ত জলে হাত ধুচ্ছে, এত গরম বাইরে। মায়েরা শুয়েছে নিচের রুমে, আমাকে মাঝে মাঝে বলে যে তুই নিচের রুমে শুয়ে পড়বি, বাট দিনকার দিন একটু ঠান্ডা থাকে বা ধরো খুব গরম, তো মা বলে তুই নিচের রুমে তাহলে শুয়ে পড়। আমার আবার কি বলতো, এই রুমটা আমার প্রচন্ড পছন্দের। আমি আমার নিচের রুমে আমার ভালো করে ঘুম হয় না, আমার যেটা মনে হয়। সো আমি একাই এসি চালিয়ে এখন ঘুমাবো। তোমাদের জন্য এই ব্লগটা যেটা থেকে শ্যুট করলাম সেটা এডিট করবো, ফলটা খাবো, একটু ফোন দেখবো, কারণ সকাল থেকে আমি ফোন একটু দেখার টাইম পাইনি। কি মেসেজ করেছে আগে একটু মেল চেক করবো, একটু ইউটিউব দেখবো, এই করবো। দেন সন্ধ্যাবেলা আবার তোমার সাথে দেখা হচ্ছে। হাই, ওয়েলকাম ব্যাক এগেন। সো অলরেডি ইভিনিং হয়ে গেছে, এখন বাজে ওই সন্ধ্যে 6টার মতো। আমি তো এডিট ভালো করে করতেই পারিনি, মাঝখানে ঘুমিয়েই গেছিলাম। অ্যান্ড এখন যেহেতু এসিটা বন্ধ করে দিয়েছি তাই উইন্ডোগুলো সব খুলে দিচ্ছি। আর রুমটা অলরেডি বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, বাট উইন্ডোগুলো খুলে দিলে কিন্তু রুমটা আবার গরম হয়ে যাবে, যেরকম নর্মাল টেম্পারেচার থাকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ বাইরে আলো এখনও সেইভাবে নেভেনি, মানে সূর্যের আলোটা অল্প অল্প আছে। তার মধ্যে আমার বিছানা আবার ঘেটে গেছে, তো আমি এখন বেডটা ক্লিন করব। বাট তার আগে একটু জল খেয়ে নিলাম। আর যে জামা কাপড়গুলো আমি দুপুরে কেচেছিলাম সেগুলো অলরেডি শুকিয়ে গেছে, রেলিংয়ে মেলা ছিল, তাই ওইগুলোকেও এখন একটু ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আমি বলিনি যে আমি ঘর সবসময় টিপ টপ রাখি, মানে আমি কখনোই ঘর অগোছালো এরকম ফেলে রাখি না যে জামা কাপড়ে নিয়ে এদিক ওদিক পড়ে রয়েছে বা আমার বেডটা গোছানো নেই। আর এখন আমার সন্ধ্যাবেলার কাজ হচ্ছে যে আমি নিজের জন্য চা বানাবো। এই সন্ধ্যাবেলার চাটা ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমার জন্য তো চা বানাই, তার সাথে বাবার জন্যও বানাই, আর মা মাঝে মাঝে খেলে বানাই, কারণ মা সবসময় সব দিন চা খায় না সন্ধ্যাবেলাটায়। চলো, সন্ধে হয়ে গেছে, এবার সন্ধ্যা পূজাটাও দিয়ে দিই, তারপর বানাতে যাবো চা। এই একটা নাইটি আলাদা করে সেপারেট করে রেখেছি, যখনই সন্ধ্যাবেলায় পুজো দিই এটা পরেই পুজো দিই। এটা পরে জেনারেলি আমি ঘরে থাকি না, এটা একমাত্র পুজো দেওয়ার জন্য। সারা দিনের মধ্যে এই সময়টা আমার খুবই ফেভারিট, কারণ এইটুকুনি টাইম শুধুমাত্র আমার নিজের জন্য। ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। সো এখন ইভিনিংয়ে বাজে ওই 7টা বেজে গেছে, 7টা বাজতে 5 এরকম বাকি। সো আমার চা খাওয়া হয়ে গেছে, বাবা আমি চা খাই ইভিনিংয়ে মোস্টলি। অ্যান্ড চা ফা করে দিয়ে আমি চা খেয়ে নিচে বাসনগুলো, চায়ের বাসনগুলো ধুয়ে দিলাম। তারপর এখন কাজ হচ্ছে যে এখন আমার বরকে একটু ফোন করবো, ও কোথায় কী আছে না আছে সেটা দেখবো। মাকে ফোন করবো, আমার মাকে রোজই মোটামুটি কল করি, কোনো দিন কল করা হয় না। তো মাকে কল করবো, মায়ের সাথে কথা বলবো। মাও এখন অনেক বিজি। আমার ভাইও এসছে, ওই বাড়িতে আছে, এখন প্রায় 1 মাস থাকবে। মায়েদেরও একদিন আমাদের বাড়িতে মানে এখানে আসার কথা আছে, ওই জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে, তো ওটাও বাকি আছে। আমি ভাবলাম যে এখন একটু হেয়ার কেয়ার করবো, বাট ভাবছি আজকে আর করবো না, কাল সকালেই হেয়ার কেয়ার করবো। তো আমার কী কী প্রি
ওয়াশ হেয়ার কেয়ার রুটিন থাকে আর পোস্ট ওয়াশ হেয়ার কেয়ার রুটিন থাকে, সেটা আমি তোমার সাথে একটা শর্টসে শেয়ার করবো। কারণ কী বলতে একটা বড় লম্বা ভ্লগে যদি সব শেয়ার করতে যাই না, এমনিতেই ধরো সারাদিনের ভিডিওটা আমি শ্যুট করছি বা সারাদিন কী করছি সেটা শেয়ার করছি, তার মধ্যে এই ডিটেলসগুলো মানে ইন ডিটেলে শেয়ার করা যায় না, তো ওগুলো আমি শর্টসেই শেয়ার করবো। আজকে তো অলরেডি ফ্রাইডে হয়ে গেল, আমি স্যাটারডে মানে কালকে হয়তো চুলে তেল মেখে দেন সানডে আমি ওয়াশ করে নেবো। এরকম যেহেতু এখন বাড়িতে আছি তাই এরকম রুটিন আছে। যখন আমি আগে জব করতাম তখন আমি সানডেতেই সকালে তেল মাখতাম, দেন তারপরে 1-2 ঘন্টা রেখে ওয়াশ করে নিতাম, বা হয়তো স্যাটারডেতে মাখতাম। হ্যাঁ, স্যাটারডেতে মাখতাম কারণ আমার তখন স্যাটারডে সানডে দুটোই অফ থাকতো, দুটো দিনই অফ থাকতো। যাই হোক, এটাই হচ্ছে এখন আপাতত কাজ। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম যে দুপুরে আমি আমার ব্লগটা এডিট করবো, কিচ্ছু এডিট হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ঘুমিয়েছি। বাট কী বলতো, একটু না সেরকম আধকাচা টাইপের ঘুম হয়েছে, মানে ফার্স্ট তোমার ঘুমিয়ে আসছো মা, দিন আস্তে আস্তে ঘুমোতে ঘুমালাম। তারপরে মা এসে একবার বললো যে কিরে রুমটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার মেশিনটা বন্ধ করে দে, মানে এসিটা বন্ধ করে দে। তারপর আবার বন্ধ করে আবার শুলাম। এইরকম টুকটাক করতে করতে তারপরে দেখি 6টা বেজেই গেছে, 5:50। তো তখন আমি উঠলাম, তখন বাজে 3:30, তখন আমি ঘুমাতে গেছি। তারপর উঠে যে তোমরা দেখলাম কী করলাম, এইগুলোই মোস্টলি আমার রুটিন থাকে, এই কাজগুলোই করি। যেহেতু রান্নার কাজটা টোটালি আমার দায়িত্বে নেই তাই আমি করি না, খালি আমি দুবেলা চা বানিয়ে দিই, এটাই আমার মানে রান্নার মধ্যে পড়ে। সেই জন্য তোমার সাথে কোনো কুকিং ব্লগ আমি শেয়ার করি না, যেহেতু করি না। আর আমার একটা মানে কি বলবো, আমার একটা ফান্ডা হচ্ছে যে আমি যে কাজটাই করি না কেন, যেটাই করি না কেন, মানে এনি মাইনার টু মেজর কাজ যাই হোক না কেন, যদি আমি করি, আমার ফান্ডা হলো যে আমাকে সেই কাজটা করতে একা ছেড়ে দিতে হবে। 4জন লোক মিলে এসে যদি ওই একটা কাজ করে আমি করতে পারবো না, তাহলে তোমরাই করো, আমাকে ছেড়ে দাও। আমার ফান্ডা হচ্ছে এটা। আর একটা হচ্ছে যে ধরো সাপোজ কি আমাকে কোনো একটা কাজ অ্যাসাইন করলো অ্যান্ড সে কনস্ট্যান্টলি আমাকে বলে যাচ্ছে হ্যাঁ এটা এইভাবে করো, ওটা সেভাবে করো, এইভাবে করো না, সেভাবে করো না, এটা করো সেটা, আমি করতে পারবো না এইভাবে। আমার মতে তাহলে তুমি কাজটা করো না, তাহলে আমাকে কেন অ্যাপয়েন্ট করলে বা আমাকে কেন অ্যাসাইন করলে কাজটা। আমার ফান্ডা খুব সিম্পল। আমি যদি কোথাও একটা কাজ করি, সাপোজ আমি কিচেনে কোনো একটা রান্না বানাচ্ছি, আমার কাউকে চাই না কিচেনে হেল্পের জন্য, আমি নিজে সব কিছু করে নেবো, কাটা বাটা ধোয়া মাজা সব থেকে আমি নিজে করে নেবো। সো জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি বললাম। তো আমার পছন্দ না যে হ্যাঁ কেউ যদি হেল্প করতেছে সেটা ঠিক আছে, বাট ওই পিছনে যদি টিকটিক করে যে না হ্যাঁ এটা করো সেটা করো, ওরকম আমার হবে না। মানে এটা আমি ওরভাবে কাজ করতে পারি না। আর আমি দেখেছি যে আমি যখনই যে কাজটা করি, আমি হয়তো ইদার খুব মানে ফুল ডেডিকেশনের সাথে সেই কাজটা করবো, হয়তো করবোই না। দুটোর মধ্যে যখন একটা মিডিলে আমার কিছু নেই লাইফে, লাইক দের ইজ নাথিং ইন বিটুইন ইন মাই লাইফ। তো এটা হচ্ছে আমার ফান্ডা। তো ওটাই বলছিলাম যে আমি রান্নাটা যেহেতু করি না বাড়িতে এখনও অবধি, হ্যাঁ হয়তো তখন দায়িত্ব আসবে তখন নিশ্চয়ই করতে হবে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো মা এখন করছে ভাত, বাবাকে চাটা করে দিয়ে এলাম। তো এখন ওয়েট করতে হবে যে কখন আমার বর আসবে। ওর আস্তে আস্তে তো প্রায় লেটই হয়ে যায়, যেহেতু ও এখান থেকেই ডেইলি বেসিসে ট্রাভেলিং করে, কলকাতা থেকে করে না। সো আর ওর অফিসটা যেহেতু কলকাতাতেই, তো ওর জন্য অনেকটা জার্নি হয় যা আমি বুঝতে পারি। বাট ও বলেই এটা করে, মানে আমি তো করতেই পারবো না। আমি আমাদের শালকিয়া হাওড়া থেকেই ট্রাভেলিং করতে আমার হয়ে যেত, বাট আমার অফিসটাও ছিল প্রচুর দূরে। আমি তোমাকে বললাম না যে মা এখন ভাত করছে, তো আমাদের ঘরে হচ্ছে অ্যাকচুয়ালি দুবেলাই ভাত হয়, ঠিক আছে। কারণ আমার বর রুটি খেতে পারে না, আর ও খায় না বলে আমাদেরও খাওয়া হয় না, কারণ ঘরে মাত্র 4টে লোক, মানে মা বাবা আমি আর আমার বর। তো একজন রুটি খাবে আর একজন ভাত খাবে, এরকম করে কজনের রান্না করবে, তাই না? তো যদি আমার মানে বরের খাওয়া খুবই অল্প পরিমাণে, মানে যেটাই খায় অল্প পরিমাণে, তার মধ্যেও অর্ধেক জিনিস খায় না, ওর অনেকগুলো বাদ বিচার আছে। তো ওইটা একটা ব্যাপার। আর আমাদের সকালে যেহেতু রান্না একদম তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার বর একদম সকাল মানে 7:30 করে বেরিয়ে যায়, কারণ সকাল 7:40 ট্রেনটা ধরে, আর ওর অফিসের লগ ইন টাইম হচ্ছে 10:30। তো এই এতটা আগে বেরিয়ে যায় ও। তো সেজন্য মা সকাল 6টায় উঠে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে দেয়। মা সেই মানে যবে থেকে জব করছে তবে থেকেই মাই করছে। আমি এখানে বিয়ে করে আসার পর, মানে আমাদের বিয়ে হচ্ছে ধরো 3 মাস, আমি এখানে আসার পর মাত্র একটা দিন খালি সকালবেলা উঠে ওকে রান্না করে দিয়েছিলাম। মানে তখন সেদিনকে আমি ভোর 5:30টায় উঠেছিলাম, উঠে ওকে রান্না করেছিলাম। তখন আবার শীতকাল ছিল, আমার সাথে আমার বড় উঠেছিল অবভিয়াসলি, ও আমাকে হাতে হাতে করে দিচ্ছিল। মানে টোটালি গ্রিন ফ্ল্যাগ বলতে পারো। মানে আমি একা উঠোর জন্য রান্না করছি আর ও ওঠেনি এরকম না। বাট যখন মা যেহেতু করছে তো ও আর ওঠে না, আর আমি তো উঠতেই পারি না। আগে তাও মানে যখন প্রথম বিয়ে করে এখানে এসেছিলাম তখন মানে লজ্জার খাতিরে আর কি উঠতাম, 6টা বাজতো, কোনোদিনও 6:30 বাজতো, বাট এখন 7টার আগে আর উঠতেই পারি না। আর মা ওঠে, মায়ের সাথে বাবা ওঠে। তো
তো বাবা একটু একটু হেল্প করে দেয় মাকে, মানে হাতে হাতে করে দেয়। মানে বাবাও এই বাড়িতে আমি দেখেছি যে এই কালচারটা আছে যে মানে সবাই সবাইকে হেল্প করে, মানে একটা কাজ কেউ একা করে না। কথা বলতে বলতে তো ফোনের স্টোরেজে গেল খতম হয়, তো অর্ধেক কথা আমার রেকর্ডই হলো না। যাই হোক, আবার তোমাদেরকে রিপিটে বলছি, বাট শর্টে বলে দিচ্ছি, এত গেজাবো না, তোমাদের হয়তো শুনতে বোরিং লাগছে এইসব কথা। তো যেটা বলছিলাম যে এই বাড়িতে যেটা কালচার আছে সেটা আমার খুব ভালো লাগে, যে এই বাড়ির ছেলেদের কোনো মেলগো নেই, মানে সবাই ঘরের হাউস হোল্ড যে কোর্স হয় সেগুলোতেও কিন্তু সবাই মানে নিজে থেকে ইন্ডালজ হয় আর নিজে থেকে কোঅপারেশন করে, যেটা কিনা ভালো। মানে এদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই যেগুলো মেইলি কাজ বা আমরা করবো না, এরকম কিছু ব্যাপার নেই। যেমন রিসেন্টলি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলে, আমার হাতে একটা নক্ষুনি হয়েছিল, তোমাদেরকে একটা শর্টসে দেখিয়েছিলাম। তো তার জন্য আমি ঘরের কোনো কাজ করতে পারছিলাম না, স্পেশালি জল রিলেটেড কাজ। আর দেখবে সব কাজই ঘরের বেসিক্যালি জল রিলেটেড, মানে কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, ধোয়া, মানে সব কিছুই। তো সেগুলো একদিন যেমন বাবা নিচের ঘরগুলো ফ্লোরটা সব মুছে দিয়েছে, তো কোনো কোনো দিন পুজো দিয়ে দিয়েছে। সো এটাই বলছিলাম যে এরকম কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট আমি বাবাকে অনেকবার দেখেছি যে মায়ের জন্য হেল্প করতে গিয়ে সবজি ধরো কেটে দিল, মানে কিছু একটা হেল্প করে দিল বা একটু খুন্তি নেড়ে দিল। তো এইগুলো কোনো ছেলেকে আমি দেখিনি, মানে ইন জেনারেল যে কিচেনে এসে এরমভাবে হেল্প করতে। তো এই বাড়িটা আমার এইটা বেশ ভালো লাগে। তো সেই গুণটা আমার বড় পেয়েছে, ও আমাকে সবেতে হেল্প করে। ধরো আমি যদি ওই দিনকে ঘরে থাকে যে আমি একটা চাও বানাতে যাই, ও নিচে ওখানে দাঁড়িয়ে থাকে, আমাকে হাতে হাতে দিয়ে দেয়। ওটা আমার কিন্তু দরকার নেই ওকে, বাট স্টিল মানে হি মেক্স শিওর দ্যাট হি ইজ অলওয়েজ দেয়ার উইথ মি। তো এই ব্যাপারটা ভালো লাগে। দেখো সব কিছু তো আর এরকম শেয়ার করা যায় না, বা এরকম রিলসেও দেখানো যায় না, বা ফুটিয়ে তোলা যায় না, বাট আমার মনে হলো যে আমার সাথে শেয়ার করে, তাই শেয়ার করলাম। আর তোমাদেরকে যেটা একটু আগেই বলছিলাম যে আমার বরের খাবার ব্যাপারটা নিয়ে, যে ও খুব যে অনেক কিছু খেতে পছন্দ করে এরকম না, ওর সিম্পল খাবার খুব পছন্দ। লাইক ওর ঘরে ওর মায়ের হাতের ডাল ভাতটা খুব ভালো লাগে। যেমন কিছু কিছু ছেলেরা রয়েছে মানে প্রচণ্ড রিচ খাবার পছন্দ করে, যেমন ধরো কেউ পোলাও, ফ্রাইড রাইস, চিকেন চাপ, চিকেন বাটার মশালা, টিংরি মশালা, এই সেই। বাট ওর ওইসব কোনো দাবি নেই, ওর সিম্পল ঘরের খাবার হবে সেটা করে চলে যাবে। এতে মায়েরও হেল্প হয়, আমারও হেল্প হয় না। লাইক আমাকে অনেক কিছু বানাতে হয় না, বাট তা বলে এরকম না যে আমি ওকে কোনোদিনও চাইলে বানিয়ে দেবো না, বা এমনিও ইন জেনারেল বানিয়ে দেবো না। যেমন স্টার্টারের কিছু আইটেম খেতে খুব ভালোবাসে, লাইক কাবাব বা টিংরি মশালা, এই যে আইটেমগুলো অনেকবারই আমাকে বলেছে যে আমি লেগ পিস নিয়ে আসবো, তুই আমাকে বানিয়ে দিবি। বললাম হ্যাঁ ঠিক আছে। তো এইরকম মানে ওর খাওয়া দাওয়ার পরিমাণটা খুবই অল্প, খুবই লিমিটেড খায়, বাট যেটাই খায় মানে যেটা পছন্দ করে সেটাই খায়। বাদ বাকি যেগুলো ও খেতে চায় না সেগুলোকে কেউ খাওয়াতে পারবে না, এরকম একটা বিষয়। তো এই গেল গিয়ে ব্যাপার। আর সকালে ওর ব্রেকফাস্ট খাওয়ারও কোনো ঝামেলা নেই, ও লাইক এক গ্লাস চা থেকে চলে যায়, এটাই ওর ব্রেকফাস্ট। তো সকালে আমি যেমন উঠি 7টার সময়, এখন তো উঠতে পারছি না 6টা করে, তো 7টার সময় উঠে খালি ওর টিফিনটা মা ভরে রেখে দেয়, আমি খালি ওর টিফিনটা ঢুকিয়ে দিই, মানে প্যাক করে দিই, দেন ওর ছাতুটা ওকে গুলে দিয়ে দিই, ওটাই ওর ব্রেকফাস্ট। আর ও যদি ধরো ফল টল কিছু ঘরে থাকে, ডেলি মোস্টলি থাকে, তো ওকে কেটে একটা কৌটোতে দিয়ে দিই। এটাই হচ্ছে সকালে উঠে আমার কাজ। এবারে এটাই মানে আমাদের রোজ নামচা বলতে পারো। তো ডেইলি তো আর এইগুলো ওরকম সকালবেলা এত যদি তাড়া থাকে সকালে বেরোনো, তো তখন তো আর এরকম ব্লগ করা যায় না, বা সবটা আমি দেখাতেও যাই না। আজকের এই ব্লগটা তোমরা যেটা দেখছো সেটা আমি দেখাতে চেয়েছি, তাই তোমরা দেখছো, বা আমি নিজেদেরকে বলেছিলাম যে না আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি সারাদিন কী কী করি বা কীভাবে আমার দিনটা কাটছে। সো দ্যাটস ইট, মেক ইট ভেরি সিম্পল, মানে এটাকে এত এক্সাজারেট করার কোনো দরকার নেই, বা এটাকে নিয়ে। হ্যাঁ, আর একটা বিষয় যে আমি কিন্তু কোনো মানে কাউকে ইনফ্লুয়েন্স করছি না থ্রু মাই ভিডিও। মানে ইট শুড নট বি লাইক দ্যাট যে আফটার ম্যারেজ ইয়োর লাইফ লুকস লাইক দিস। নো, আমি ডেইলি এত কাজ করি না, নহি আমি ডেইলি আমার ঘর সাফ সাফাইয়ের পিছনে লেগে গেছি, বা আমি ছাড়া বাড়িতে আর কেউ কোনো কাজ করছে না, আমি খালি সব কাজ করছি, এরকম কোনো তো ব্যাপার নেই। আমি যেটুকুনি কাজ মানে আমার দায়িত্ব রয়েছে সেটা আমি করি, অ্যান্ড কম বেশি রোজ একটু আধটু করি। সব যে এক কাজ একদিনে করি তা নয়, আজকে করতে মন গেছে তাই করেছি। সো এগুলো দেখে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো ম্যাটার না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসে নাও, দ্যাটস ইট। কারণ অনেকেই এখানে হয়তো কমেন্ট করতে চলে আসবে যে দিস ইজ হাউ ম্যারেজ লাইফ লুকস ওয়েন ইউ গেট ম্যারিড অ্যাট আ ইয়াং এজ। নো, বিকজ আমার এই যেরকম অনেকেই আছে যারা বিয়ে করেছেন, দে আর অলসো like leading their life very peacefully and happily, and me same. তো ওটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই, কারণ দেখো এবারে
চাই শেয়ার করবো, লোক ভাবে যে আমি ইনফ্লুয়েন্স করছি না। টেক ইট অ্যাজ এন্টারটেনমেন্ট পারপাস, রাইট? যখন আমি ধরো কোনো ভালো জিনিস শেয়ার করি, যখন আমি ঘুরতে যাই, আমি কোনো রেস্টুরেন্ট যাচ্ছি, ক্যাফে যাচ্ছি, আমি কিছু পারচেস করছি, তখন সেগুলোকে ইনফ্লুয়েন্স করে, সেরকম কিছু ব্যাপার না। আমি জাস্ট আমার ডেইলি লাইফটা তুলে ধরছি বা শেয়ার করছি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ডেইলি লাইফ ব্লগিং, রাইট? তো এখানে সেইটাকে নিয়ে আর অন্য কিছু মানে এক্সাজারেট করে ব্ল্যাবার করার দরকার নেই। টেক ইট ভেরি ইজি, দ্যাটস ইট। I hope that my point is being cleared over here and you get it, right? আজকে তোমাদের সাথে সম্পূর্ণ অন্যরকম একটা ভ্লগ শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, পারলে শেয়ার করো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।